বিশাল ঠান্ডা লাগছিল। যে তো কিছুই নাই। সমতল ছেড়ে আরও একবার পাহাড়ের টানে এক অত্যাশ্চর্য আকর্ষণে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। কারণ আমি বারবার বলেছি, নর্থ বেঙ্গলের টানে, নর্থ বেঙ্গলের প্রেমে একবার যে পড়বে সে বারবার প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি ঋতুতে আলাদাভাবে নর্থ বেঙ্গলকে চিনতে চাইবে, দেখতে চাইবে, অনুভব করতে চাইবে। তাই আজ 9ই এপ্রিল 2026 আমাদের গন্তব্য অফবিট কালিম্পং। ভিডিওতে পাহাড়ের সবুজের সমারোহ ভরা রাস্তা তো থাকছেই, তার সাথে থাকছে দিগন্ত ভরা নীল আকাশ আর যাত্রাপথের অনবদ্য সুন্দর পরিবেশ। আর তার সাথে আমাদের আনকাট একটা এক্সপিরিয়েন্স, নির্ভেজাল একটা ফ্যামিলি টাইম এবং একটা সুন্দর পাহাড় মেঘের খুনসুটি ভরা সময়, সবই থাকছে এই পর্বে। শুরু হচ্ছে আমাদের কালিম্পং সিরিজ, আমাদের অফবিট কালিম্পংয়ের প্রথম পর্ব কলকাতা থেকে পাবং। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন শিয়ালদা। আজকে 9 এপ্রিল, 9 এপ্রিল 2026, আজকে বৃহস্পতিবার। আমাদের গন্তব্য হচ্ছে কালিম্পং, মানে অফবিট। এখন আর অফবিট নেই যদিও, তাও ওই অফবিট কালিম্পং। যাব হচ্ছে পাবং, পাবং থেকে যাব পেডং। সবটা নিয়েই সিরিজটা থাকবে। আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা 13173 আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা কাঞ্চনজঙ্ঘা মানে অনেকটা দূর অবধি যায়, আগরতলা অবধি যায়। আর আমরা এই কাঞ্চনজঙ্ঘাতে করেই ইয়েতে গেছিলাম, আসাম গেছিলাম, শিলচর। সেই ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, ট্রেন ঢুকে গেছে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B2তে চলে এসেছি। এই যে বনি, গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের কম্পার্টমেন্ট B2 বললাম। আমাদের সিট সব পরপরই, আমি নিজেই টিকিট বুক করেছি, ওই জন্য সিট পরপরই, অসুবিধা নেই। মানে সিট সম্পর্কে কোনো ঝামেলা নেই, যে ম্যানেজ করার ব্যাপার স্যাপার কিছু নেই। হ্যাঁ, শুধু উঠবো। দেদার কালকে সারা রাত ঘুম হয়নি, কারণ কালকে আমি সান্দাকফুর সেকেন্ড ব্লগটা আপলোড করেছি রাত্রেবেলা। কারণ আজকে বৃহস্পতিবার বেরিয়ে যাচ্ছি, শনিবার ব্লগ আপলোড করা হয়। এবার শনিবার থাকবো না, সেই কারণে আগে থেকে ব্লগ শিডিউল করে তারপরে আজকে সকালবেলা মানে কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি শিয়ালদা চলে আসলাম। এখন ট্রেনে উঠে দেদার ঘুমোবো। শিয়ালদা টু সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13173 আপ। এখন বাজে হচ্ছে 6:30। আমরা ট্রেনে বসে রয়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 1 2 3 4 6। পা ফা তুলে বসে পড়েছে একদম, জুতো ফুতো সব সেট হয়ে গেছে। একদম পরিষ্কার একদম ট্রেন, চকাচক পুরো। এবার মুশকিল হচ্ছে 5 নম্বরে যে আছে, 5 নম্বরে আদৌ কেউ আছে কিনা সেটা দেখার বিষয়। আর যে আছে তাকে ইচ্ছা আছে উপরের দিকে তুলে দেওয়ার, মানে আপার বার্থে তুলে দেওয়ার, কারণ তাহলে ইজি টু অ্যাক্সেস আর কি। নাহলে মাঝখানে একটা বর্ডার পড়ে গেলে সমস্যা হয়। আর একটা কথা হচ্ছে এই ট্রেনটা এনজেপি ঢুকবে হচ্ছে সন্ধ্যে 6টায়। আর আমরা এনজেপিতে গিয়ে থাকবো হচ্ছে IRCTC রিটায়ারিং রুমে আজকের রাতটার জন্য। তারপর কালকে সকালে পিক আপ করবে গাড়ি, দেন ওখান থেকে যাবো আমরা পাবংয়ে বনশ্রী হোমস্টে। আমি হোটেলের বা হোমস্টে ডেসক্রিপশন সব দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অসুবিধা নেই। আর যেটা বলা সেটা হচ্ছে রিটায়ারিং রুমে আমাদের এবার প্রথম এক্সপিরিয়েন্স, আমারও প্রথম এক্সপিরিয়েন্স এবার। যা রিটায়ারিং রুমে ডরমেটরি বেড নিয়েছি, কীরকম ফেসিলিটিস হয়, কীরকম কী এনভায়রনমেন্ট থাকে, সেটা এইবার প্রথম এক্সপিরিয়েন্স হবে একটা। যাই হোক, আপাতত ট্রেন জার্নি শুরু, পুরোটাই ডে জার্নি। এখন সকাল 6:50 ট্রেন ছাড়বে, আর ইসেতে এনজেপিতে ঢুকবে হচ্ছে সন্ধ্যে 6টার সময়। সুতরাং পুরোটাই ডে টাইম জার্নি। ঘুমানোর ফুরসাত পাবো 12 ঘন্টা, প্রায় নিয়ার অ্যাবাউট 12 ঘন্টা পাবো, অসুবিধা নেই। মাঝখানে ঘুমিয়ে নেবো, মাঝখানে খাওয়া দাওয়া আর কি করতেই যাবো। তারপরে ভিডিও শুরু হবে কালকে সকাল থেকে।
এখন বাজে 12:30, 12:30। ঢুকলাম নিউ ফারাক্কা জংশন, এরপর মালদা টাউন ঢুকবো ওই 2:15 নাগাদ। ট্রেন একটু লেট আছে, আশা করি লাস্টের দিকে গিয়ে টেনে দেবে বরাবরের মতো, বরাবর তাই করে লাস্টের দিকে গিয়ে টেনে দেয়। এখন পাক্কা 12:30 ঢুকলাম নিউ ফারাক্কা জংশন। বাজে এখন 1:30, মালদা টাউন ঢুকলাম। বিফোর টাইম ঢুকিয়েছে অ্যাকচুয়াল, 1:30-এ ঢোকার কথা 1:20-তে ঢুকিয়ে দিয়েছে। বিফোর টাইম ঢুকিয়েছে ট্রেন, মাঝখানে লেট ছিল তারপরে টেনে দিয়েছে। মালদাতে বেশ অনেকক্ষণ দাঁড়াবে ট্রেনটা। এই জাস্ট এনজেপি নামলাম, এখন বাজে হচ্ছে 6:15। 6:15 বাজে পাক্কা, 6:20 সরি, 6:15 বেশি মানে 6:20। 6:20 বাজে নামলাম হচ্ছে এনজেপি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বৃষ্টি পড়ছে। এই দেখুন এখানে বৃষ্টি পড়ছে, ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, ওয়েদারের অবস্থা খারাপ। এবার সাবরুম, আচ্ছা দেখাই ট্রেনের নামটা, 13173 কাঞ্চনজঙ্ঘা, সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 17:55 ঢোকার কথা, 15 মিনিট লেট করেছে। এই হচ্ছে বক্তব্য। এবার খুঁজতে হবে হচ্ছে আইআরসিটিসি রিটায়ারিং রুম। আইআরসিটিসি রিটায়ারিং রুমে আমাদের বুকিং রয়েছে। আইআরসিটিসি রিটায়ারিং রুমে আমাদের গিয়ে ওখানে ডরমেটরি বুক করা আছে, সেখানে গিয়ে ডরমেটরিটা দেখাচ্ছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আবার এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, পকেট পরোটা পাওয়া যাচ্ছে। এই পকেট পরোটা হচ্ছে 50 টাকা পার প্লেট, 50 টাকা প্লেট পকেট পরোটা। বৃষ্টি পড়ছে, বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বাইরে ভালো রকম বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে রয়েছি এনজেপি স্টেশনে, এখানে ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, কি জোরে বৃষ্টি পড়ছে একবার দেখুন। ভাগ্যিস ছাতাটা নিয়ে আসা হয়েছিল, ছাতা নিয়ে আসলে এখান থেকে এই মানে মাঝখানে যে গ্যাপটুকু এইটুকু আসতে গিয়ে আধা ঘন্টা লেগে যেত। আমরা এসি রিটায়ারিং রুমের দিকে যাচ্ছি। এবার মুশকিলটা হয়েছে এখানে কথাবার্তা বললাম, কিন্তু এই যে এখানে রয়েছে এসি ডরমেটরি রিটায়ারিং রুম, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের 5 জন, আমি, মা, মাসি, বাবা, বোন। এবার বিষয়টা যে 3 জন হয়েছে একদিকে আর 2 জন হয়েছে সেপারেট, মানে 43, 44, 45 ডরমেটরি বেড নাম্বার, পার হেড একটা করে বেড থাকে। তো 5 জন 5টা বেড, 5টা বেডের মধ্যে 3টে বেড একদিকে পড়েছে আর 2টো বেড সেপারেট পড়েছে।
কিন্তু বিষয়টা ওখানে 3টে, এখানে 2টো। হ্যাঁ আমি মানিয়ে করবো। ও যাই হোক, তো এবার পরিষ্কার সুন্দর দারুণ রুম, হেভি রুম। এই হচ্ছে বক্তব্য। রুমগুলো সত্যিই ভালো। আমি প্রথম ডরমেটরিতে থাকছি, সুন্দর, বেশ সুন্দর ফেসিলিটি, পরিষ্কার ঘর, পার হেড একটা করে, মানে বেডগুলো আমার তো দেখে ভালোই মনে হলো আর কি, জানি না শুয়ে কতটা আরাম লাগবে, ঠিক আছে। আর এখানে এই জায়গাটাও বেশ পরিষ্কার, চকাচক পুরো। অনেকটা ক্যামেরায় দেখে স্কুলের বারান্দা ফিল আসছে আর কি। এই যে এখানে তো নাকি, ও না এটা না, সরি আগেরটা, ধর ভুল হতেই পারে, সম্ভবত এইটাতে আমাদের, হ্যাঁ এটাতে আমাদের। এই যে 45, তারা আসতে 45, 44, 43, এই যে 1 2 3, 3টে বেড, সুন্দর, অসুবিধা নেই। এই হচ্ছে টোটাল ডরমিটরি বেডের ব্যবস্থা। ওইখানে একটা এসি রয়েছে আর এইখানে একটা এসি রয়েছে, পরিষ্কার চকাচক পুরো। কোনি ঠিক আছে, পারফেক্ট। আর আমাদের রুমটা হচ্ছে ওই সাইডে, যেখানে আমি আর বাবা থাকবো, এখানে মা মাসি আর বোন থাকবে। হ্যাঁ চলো আমরা ওখানে চলে যাই। সুন্দর টুনি ফুনি দিয়ে সাজানো রয়েছে এখানটাতে, এই দেখো, আর টুনি ফুনি দিয়ে আবার সাজানো রয়েছে। এখানে 3টে ডরমেটরি রুম রয়েছে, এগুলো সব রুম, কিন্তু এগুলো ডরমেটরি বেড নয়, এগুলো সব রুম। হ্যাঁ হয়ে গেল। কি হলো ট্রলি নিয়ে? ও বাবা, একবারে একবার এক ব্যাগপত্র নিয়ে সব এই জায়গাতে নাড়াচাড়া করছি, কি আশ্চর্য। একদম সোজা ডরমেটরি 2 লেখা আছে। হ্যাঁ একটু বিশ্রাম নেই, তারপর বাকি কথা কাল হবে, মানে কাল সকাল থেকে শুরু হবে আমাদের অ্যাকচুয়াল জার্নি। আচ্ছা এখানে ডিটেলসটা বলে দিই, এখানে পার বেড 6টা। এখানে সিস্টেম হচ্ছে পার বেড ভাড়া, মানে 5 জনের টোটাল লেগেছে হচ্ছে 3209 টাকা। এই হচ্ছে টোটাল ভাড়া, ঠিক আছে, এটা হচ্ছে 3209 টাকা 5 জনের টোটাল ভাড়া ফর 12 ঘন্টা, ঠিক আছে। আর পার বেড 600 টাকা করে ভাড়া 12 ঘন্টার জন্য। এবার আপনারা হিসাব করে নিন পার ঘন্টায় কত করে পড়ছে, এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। চলো তাহলে একটু রেস্ট ফেস্ট নিই, তারপর একেবারে কালকে সকালে দেখা হবে। ঘুম থেকে উঠলাম, আমরা এখনও ওই রিটায়ারিং রুমেই রয়েছি। কালকে রাত্রেবেলা ওই আর কি টুকটাক ঘুম হয়নি হয়েছে, তবে রাত্রেবেলায় ডরমেটরিতে এত ঠান্ডা লাগছিল, কারণ 4-5টা এসি কন্টিনিউ চলছে, তার মধ্যে ফ্যান চলছে। এবার অনেকেরই গরম টরম লাগছে, কিছু বলতেও পারছি না, আমরা তো কন্টিনিউ রয়েছি, বিশাল ঠান্ডা লাগছিল। যাই হোক, তো একটা মেঘাচ্ছন্ন সকাল, এখনও আকাশ পরিষ্কার নয়, তবে অ্যাজ পার ওয়েদার রিপোর্ট কালিম্পং ঢোকার আগে হয়তো আকাশ পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, কারণ আজকে ওয়েদারে ক্লিয়ার স্কাই রয়েছে, একদম রৌদ্রোজ্জ্বল আকাশ হওয়ার সম্ভাবনা। আজকে 10ই এপ্রিল শুক্রবার, আমরা মোটামুটি রেডি, আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি রয়েছে পার্কিং এরিয়াতে, আর আমরা এখন বেরোচ্ছি ঘর থেকে, এখনও পুরোপুরি বেরোতে পারিনি। বনি, গুড মর্নিং। গুড মর্নিং। চ চ চ চ চ দেরি করে চ, এদের এখনো হয় আর না। ডেট লিখতে হবে, ডেট লিখতে হবে, ঠিক আছে চলো। চেক আউট ডান, এবার যাবো পার্কিং লাউঞ্জে। এবার বক্তব্য হচ্ছে এই পার্কিং লাউঞ্জে, এই লিফট দিয়ে নামতে হবে, লিফট দিয়ে নামো, লিফট ওই ওদিকে। আমাদের গাড়ি চলে এসছে, ইনোভা
आपका नाम विकास जी है ना? विकास जी हमारा ड्राइवर आज के लिए। আচ্ছা এই বিকাশ দার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? একদম চকাচক পুরো। হ্যাঁ পিছনে চলে যাবে, যার সামনে হবে না পিছনে চলে যাবে। হয়ে গেল। এবার যাব হচ্ছে পাবং বনশ্রী হোমস্টে। নাম্বারটা বনশ্রী হোমস্টে থেকেই পেয়েছিলাম আর কি। এবার আমরা এখান থেকে কিছু সাইট সিন দেখতে দেখতে যাবো, সে কারণে সময় লাগবে একটু বেশি। আর সময় লাগার কথা 3 থেকে 3.5 ঘন্টা, এটা হচ্ছে হিসাব। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 6:25, এখন বাজে 6:25 সকাল। হ্যাঁ চলো জার্নি শুরু করি। সকাল হয়ে গেছে, সুতরাং ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, যা সেবক ঢুকলাম, সেবক ঢুকেই দাঁড়ালাম। অলরেডি পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে, একটা অপূর্ব লাগছে দেখতে। নর্থ বেঙ্গল আসলে না সব থেকে ভালো হচ্ছে এটাই লাগে, চারদিকে এত সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ, অসাধারণ। এই নর্থ বেঙ্গলে আসার মজাটা এইখানেই, অপূর্ব। তবে আমরা তো এবার ওই সান্দাকফুর মতো অতটা উপরে উঠবো না, তো তাও মোটামুটি কিছুটা উঠবো, ঠিক আছে, कोई दिक्कत नहीं, वही ठीक है। চলো ফির বনি, কেমন লাগছে বল? দারুণ লাগছে, ফাইনালি আমরা চলে এসেছি। ঠিক আছে, নর্থ বেঙ্গল সব জায়গা ঠিক আছে, বাট নর্থ বেঙ্গলের ইমোশনটা আলাদাই। হ্যাঁ না, ব্রেকফাস্টটা করি, হালকা খিদে পেয়েছে, তারপরে রোড ভিউ হবে। আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা ভেজ মোমো। ভেজ মোমোটা চলে এসছে, এই যে এটা হচ্ছে ভেজ মোমো। এখনও প্রাইসিং জানি না, মানে এখনও প্রাইসিং দেখিনি, খালি অর্ডার দিয়ে দিয়েছি। আর দার্জিলিং টি 2টো, আর কি দিলাম, আলুর পরোটা একটা। মানির বক্তব্য এখানে নাকি জাপানি, ভুটানি, চীনা সবই থাকে, তার জন্য নো হাইজিন। না না, পরিষ্কার হয় এখানে, গোর্খাদের জায়গা পরিষ্কার হয়। ও আর একটা ম্যাগি আছে, ভেজ নর্মাল এগ ম্যাগি। আমি এখানে কোনোটাই প্রাইসিং জানি না, জাস্ট অর্ডার দেওয়ার দরকার, অর্ডার দিয়েছি, খিদে পেয়েছে, খাবো। আলুর পরোটা এতক্ষণ পর আসলো, অনেকক্ষণ পর আসলো আলুর পরোটা। ভাড়া সব গরম, হেভি গরম, হেভি গরম। ভালো খেতে, সুন্দর খেতে, আচারটা খুব সুন্দর খেতে। আরও একবার দার্জিলিং টি, সুন্দর। না মহিলা বাঙালি না, আমি দেখেছি। আর একটু চিনি হলে ভালো লাগতো, একটু চিনিটা কম খায়, জন্য বললাম একটু বেশি বেশি করে চিনি দিতে, সেই চিনিটা কমই দিয়েছে। তবে নো ডাউট অসাধারণ খেতে, মানে দার্জিলিং টি, আমি তো দার্জিলিং টি নিলাম, নর্মাল টিও আছে, বাট দার্জিলিং টি নিলাম। দাম তো কিছু জানি না, খালি খেয়ে যাচ্ছি। আমাদের টোটাল বিল হলো হচ্ছে 370 টাকা। কোনটার কী দাম জানি না আমি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ আমরা জাস্ট অর্ডার দিয়েছি, বললো বিল হয়েছে 370 টাকা, ব্যাস বিল দিয়ে চলে এসেছি। কারণ খাওয়াটা দিতে এদের সময় লেগেছে, এবার সকালবেলা তো এখানে লোক কম, একজনই দেখলাম সার্ভ করছে, কারণ সময় লাগছে, অনেকটা করে সময় লাগছে। ওই জন্য আর জিজ্ঞেস করিনি কোনটার কত দাম, জাস্ট বিল দিয়েছি, বেরিয়ে এসেছি, এবার রওনা হব। তিস্তা ক্রস করছি, কিন্তু তিস্তায় জল এখন সেরকম নেই, অথচ বৃষ্টি হয়েছে, তিস্তার জল এখনো অতটা থাকবে। এই যে রাস্তা, ভুলে গেছি তো।
আমরা এই যে পাহাড়ে উঠেছি তার প্রমাণ হচ্ছে, মানে পাহাড়ে মোটামুটি একটা উচ্চতায় উঠেছি তার প্রমাণ হচ্ছে এই যে মেঘ। মেঘের খেলা পাহাড়ে আসা মানেই অসাধারণ দৃশ্য, সুন্দর। চারদিকে জঙ্গল, তার মাঝখানে রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আর এই সাইডে পুরো মেঘ। মেঘের রাজ্যে আমরা বিলং করছি এখন। নর্থ বেঙ্গলের মায়া তো এখানেই। এই দেখুন নিচটা দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে, আর আর এখান থেকে ভিউ পাওয়া যাবে না। মেঘটা ক্লিয়ার থাকলে এখান থেকে অনেকটা ভালো ভিউ পাওয়া যেত। নিচে পুরো মেঘ দেখুন, পুরো মেঘ ভর্তি। আর আমরা যাচ্ছি, আমাদের সামনেও আকাশ একেবারেই ক্লিয়ার নয়। তবে এখানে রাস্তা কিছুটা খারাপ, পুরোটা খুব ভালো রাস্তা নয়, তবে ঠিকঠাক রাস্তা আর কি। খুব খারাপও নয়, খুব ভালো নয়, মোটামুটি জার্কিং একটু আধটু রয়েছে। দ্যাটস ভিউ, অসাধারণ ভিউ দেখুন। যতদূর চোখ যাচ্ছে ততদূর খালি পাহাড়। উফ, অপূর্ব। হ্যাঁ, নামলাম হচ্ছে পানবু ভিউ পয়েন্ট। না চা খাবো না। হ্যাঁ, অসাধারণ। কিন্তু মুশকিলটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে দেখা যায়, আর মেঘের জন্য এখন কিছুই দেখা যাচ্ছে না। দেখুন সামনে কি অবস্থা, দেখুন এই জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে। আমরা যদি ওই রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ এখানে টাওয়ার আছে, এয়ারটেলের টাওয়ার। 3 দাগ রয়েছে, 4 দাগ নেই। আমার সামনে মেঘ ঢুকছে, সুন্দর লাগছে। আর এখানে একটা শিবের মূর্তি রয়েছে। এই পলিউশন ফ্রি পরিবেশটার জন্যই বারবার নর্থ বেঙ্গলে আসা, বারবার। মার্চে এসেছিলাম সান্দাকফু, আবার পাবং। আজকে 10ই এপ্রিল 2026 শুক্রবার। এখানে মহাদেবের মূর্তি রয়েছে। দেখা যাক, একটু উপরে যাই। কিছুই দেখা যাচ্ছে না এখান দিয়ে, কি দেখাবো? কিছুই দেখা যাচ্ছে না এখান দিয়ে। ঢুকলাম হচ্ছে পাওয়াং ভিউ পয়েন্টের রাস্তাতে, কিন্তু বিষয়টা হচ্ছে পাওয়াং ভিউ পয়েন্ট এখানে টিকিট প্রাইস 20 টাকা পার হেড, কিন্তু দেখার কিছু নেই, পুরোটাই মেঘে ভর্তি। মেঘ না থাকলে এখানে সুন্দর ভিউ পাওয়া যেত। কি নিচে গিয়ে কি করবি? উঁচুতে থাকতে হয়, কিন্তু এখন নিচে গেলেও কি উঁচুতে গেলেও কি ভিউ তো কিছুই পাবি না। এখানে দরকার ছিল একটা গিটার নিয়েছে বসে খালি গান করা। এখানে কফি হাউস করতে হতো আরো একবার। চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। ও বাবা, নিচে তো কিছুই নাই, শুধু তো মেঘ। ও বাবা, আর এখান থেকে মেঘ ঢুকছে দেখুন কন্টিনিউ। ও বাবা, তবে একটা কথা ঠিক, ঠান্ডা কিন্তু লাগছে, অতটাও না কিন্তু ঠান্ডা লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ওই সেই প্লাস্টিকের বোতল, প্লাস্টিক চিপসের প্যাকেট এই সেই এদিক ওদিক পড়ে রয়েছে। মানে মানুষজন এখানে আসে, খাওয়া দাওয়া করে, আবার এখানে ফেলে চলে যায়। ঠিক না, রাস্তার জায়গাটা সুন্দর, সেই জায়গার সৌন্দর্যটা বজায় রাখে না কেউ। আমি যেখান দিয়ে যাচ্ছি পুরোটাই রেলিংয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন জায়গাটা পুরো রেলিংয়ে ঘেরা। আর এন্ড হচ্ছে ওইখানে রয়েছে ভিউ পয়েন্টের জায়গা। এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে, এই দেখুন এখানেও বসার জায়গা রয়েছে। আগে যেখানে গেলাম ওখানেও বসার জায়গা ছিল। বাহ, এখানে ডাস্টবিন রাখা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও লোকে বাইরে এই ময়লাটা ফেলবে। লোকেদের স্বভাব। এই যে ডাস্টবিন রাখা রয়েছে, এই যে ডাস্টবিন রাখা রয়েছে, পাশে কুরকুরের প্যাকেট।
এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। ফাঁপা নাকি? ফাঁপা নাকি? আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, সেটা হচ্ছে গন্তব্যের থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাপথ মোর বিউটিফুল। সত্যিই সুন্দর। ভিডিওতে দেখে তো বুঝতেই পারছেন পরিবেশটা কি মায়াবী একটা পরিবেশ, কি অনবদ্য সুন্দর একটা পরিবেশ। যেদিকে তাকাবেন সেদিকে পাহাড়, শান্ত স্নিগ্ধ আবহাওয়া, একটা পলিউশন ফ্রি জগৎ এই উত্তরবঙ্গে থাকে। প্রত্যেকটা মাসে মানে বছরের প্রত্যেকটা ঋতুতে উত্তরবঙ্গকে নতুনভাবে চেনা যায়, নতুন এক কাল্পনিক রূপে, নতুন এক মায়াতে চেনা যায়। তাই উত্তরবঙ্গ বারবার ফিরে ফিরে আসতে ইচ্ছা করে, বারংবার। সেটা অফবিট কালিম্পং হোক, সেটা দার্জিলিং হোক, সেটা পাহাড়ের রানী হোক, সেটা সান্দাকফু হোক, সেটা বক্সা ডুয়ার্স পাহাড় হোক, জঙ্গল হোক। অসাধারণ ভিউ এই জায়গাটা থেকে, অপূর্ব সুন্দর ভিউ। তবে ওই জায়গাটা রোদ আছে, আমরা যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা পুরোপুরি মেঘে ঢাকা। প্রত্যেকটা জায়গার ইটসেলফ একটা মায়া, একটা জগৎ রয়েছে, একটা রং রয়েছে, একটা রূপসজ্জা রয়েছে। বর্ষায় পাহাড় সবুজ, শীতের পাহাড় ধূসর, শীতের পাহাড় রুক্ষ, শীতের পাহাড় অতিরিক্ত টাফ একটা জায়গা, আর ততটাই মায়াবী এই বর্ষার প্রাক মুহূর্তে মেঘের আনাগোনা, বর্ষার প্রাক মুহূর্তে সবুজ পাহাড়। সবটা মিলিয়ে এক অনবদ্য সুন্দর পরিবেশ। বনশ্রী হোমস্টে নামলাম। আচ্ছা, উই লাভ বৈদারগাঁও এখানে লেখা রয়েছে। আই লাভ বৈদারগাঁও রয়েছে ইন দ্য মেমোরি। কালকেও তাহলে এই বিকাশ ভাইকেই বলে দেবো আমাদের পাবং থেকে পেডং নিয়ে চলে যাবে। ওদের এই যে বনশ্রী হোমস্টে, রিসেপশন। এখন গিয়ে সবার আগে চেক ইন করতে হবে। এখান থেকে দেখতে বেশ সুন্দর জায়গাটা। আচ্ছা, তো বনশ্রী হোমস্টেতে ঢুকলাম। এখানে হ্যাঁ, এই বনশ্রী হোমস্টের যাবতীয় বিবরণ সামনের পর্বে আসবে। এই ছিল আমাদের কলকাতা থেকে পাবং পর্যন্ত টোটাল যাত্রাপথের বিবরণ আর আমাদের অভিজ্ঞতার একটা আনকাট এক্সপিরিয়েন্স, আনকাট একটা গল্প। ফিরে আসবো আবার সামনের শনিবার আর একটা নতুন পর্ব নিয়ে, এই পাবংয়েরই একটা নতুন গল্প নিয়ে, পাবং থেকে পেডংয়ের যাত্রাপথ নিয়ে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার গল্প থাকবে সামনের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমার চ্যানেল উইদাউট রুটিন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ইফ ইউ ওয়ান্না লিড ইউর লাইফ উইদাউট রুটিন, কিপ সেলিব্রেট উইথ মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।